বিচার এমন হবে যাতে জনগণের বিরুদ্ধে আর রাষ্ট্র ক্ষমতা ব্যবহার না হয়, বললেন প্রধান উপদেষ্টা। গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে চেষ্টা চলছে জাতীয় ঐক্যের। গভীরতম পরিবর্তন যদি না করি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। শেখ হাসিনার গণহত্যায় ৭১-এর বর্বরতাকে হার মানিয়েছে মন্তব্য আইন উপদেষ্টার। জুলাই হত্যার বিচারের গতিতে শহীদ ইয়ামিনের বাবার ক্ষোভ। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে, এখন আমাদের মুখোমুখি উনি ভয় পায় কেন? শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে না। সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত ভোটের তারিখ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। গাজীপুরে এনসিপির জুলাই পদযাত্রা, দেশের প্রতিটি ইঞ্চি থেকে বিতাড়িত করা হবে মুজিববাদীদের, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জুলাই সনদের খসড়া প্রস্তাবে ঐকমত্যের বাস্তবায়ন পদ্ধতি না থাকায় এনসিপির বিরোধিতা। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বিএনপির দ্বিমত। ডাকসু নির্বাচন হবে ৯ সেপ্টেম্বর। প্রভাব ও অনিয়মের সংখ্যায় এবার হলগুলোতে থাকছে না কেন্দ্র। প্রার্থী হতে পারবেন অনার্স, মাস্টার্স ও এমফিলের শিক্ষার্থী। আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির সংখ্যায় দেশ জুড়ে ১১ দিনের বিশেষ সতর্কতা। অভিযান, তল্লাশি চালাবে পুলিশ। এমন স্বচ্ছতার সাথে জুলাই গণহত্যার বিচার হবে যেন ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আর জনগণের উপর দমন পীড়ন চালানো না যায়, এমন প্রতিজ্ঞার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটা প্রলেপ দিয়ে নয়, গভীর সংস্কারের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়তে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছরে জাতিসংঘের জুলাই স্মরণ আয়োজনে তিনি বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লবের ১ বছরে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের এই আয়োজন। আলোচনার বিষয় জুলাই স্মরণ, জাতিসংঘের তথ্য সন্ধান মিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশাল একটা মিছিল। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতরা সেই সময়কার নৃশংস দুঃসহ স্মৃতি তুলে ধরেন। উত্তাল সেই দিনগুলোতে আন্দোলনকারীদের পক্ষে ভূমিকার বর্ণনাও দেন বিশিষ্টজনেরা। আমার ছেলে শিশু থেকে বনানী যখন এসএসসি পাস করে তার সব ক্লাসে ১০০ নাম্বার ছিল, সে কোনো যে ১ নাম্বার কম পায় নাই। তারা দেশের জন্য আজকে পরিবর্তন করার জন্য গেছে। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও এর অগ্রগতি যথেষ্ট নয় বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করছি। প্রায় একই অভিযোগ তুলে জামায়াতের আমির কথা বলেন বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে। 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচন হলে নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 12টি বিষয়ে, মৌলিক বিষয়ে আমরা একমত হতে পেরেছি। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব, অথবা যারা আমরা সরকারে যেতে পারি, তাদের দায়িত্ব হবে, কমিটমেন্ট হবে, তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা বাকি কাজগুলো সমাধান করবেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগকে স্মরণ করেন। বলেন, কেবল কাগজে নয়, গভীরতম সংস্কার করতে হবে। জুলাই বিপ্লবকে পুনর্জন্ম আখ্যা দেন তিনি। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়
এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। We are working to build a broad national consensus. আমরা এমন এক রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা করছি যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে। আমাদের লক্ষ্য একটাই, একটি বাংলাদেশ গঠন করা যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনতায় বাঁচতে পারে। With freedom, with dignity and with pride. দ্রুততম সময়ে জুলাই গণহত্যার তদন্তের জন্য জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দলকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। থ্যাংক ইউ ইউনাইটেড নেশনস। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাও তার দোসরদের গণহত্যা, ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে জুলাই গণহত্যা বিষয়ক এক আলোচনায় তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রমের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মাঝেই জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার কাজ শেষ হবে। ক্ষমতায় টিকে থাকতে ঠিক ১ বছর আগে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী যে গণহত্যা চালিয়েছিল সেসব তুলে ধরতেই আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের স্বজনরা। নৃশংস এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানায় শহীদদের পরিবার। দীর্ঘ প্রক্রিয়ার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রকাশ করেন ক্ষোভ। আমাদেরকে ভিডিও বার্তা দিবেন কেন? যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার ১০০০ কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি ৬ মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? আলোচনায় পরিবেশ উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি রাজনীতির সাথে জড়িত হয়েছিল বলেই জুলাইয়ে বিশ্ব দেখেছে এমন হত্যাকাণ্ড। হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম। দেখেন, এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন। পরে গণহত্যার বিচারিক কার্যক্রমের বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। বলেন, গণহত্যা ও মোবাইল কোর্টের বিচার এক নয়, সে কারণেই কিছুটা সময় নিয়ে চলছে কার্যক্রম। যুক্তিসঙ্গত সময় দরকার, সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি, কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। বিচার প্রক্রিয়ার বিষয়ে হতাশ হবার কিছু নেই বলে জানান আইন উপদেষ্টা। প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর, মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। ক্ষমতার পরিবর্তন হলেও বিচার প্রক্রিয়া থেমে না যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব, এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি, আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। দুপুরে নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়ায় দেরি হওয়ায় শুরুতে কমিশন কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি
পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, খসড়া তালিকায় নতুন করে ৪৪,৬৬,০০০ ভোটার যুক্ত হয়েছেন। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২,৩৭,৩২,২৭৪ জন। জুলাই সনদ ঘোষণা করে দ্রুত লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারকে স্বাগত জানানোর পরও জাতির জন্য প্রয়োজনহীন নানা বিষয় সামনে আনা হচ্ছে। পিয়ার নয়, দেশের মানুষ যেই পদ্ধতিতে অভ্যস্ত সেভাবেই নির্বাচন ব্যবস্থা করার আহ্বান বিএনপি মহাসচিবের। অসীম সাহসী তেমনি করোনায় কেড়ে নেয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর জীবন। তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল আলোচনা সভা। অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠককে হারিয়ে স্মৃতিকাতর বিএনপির শীর্ষ নেতারাও। দলের মহাসচিব বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার গৌরবময় সংগ্রাম আর ত্যাগের ইতিহাস বিএনপির দীর্ঘ। 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। মির্জা ফখরুল মনে করেন, নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে সমস্যার সমাধান মিলবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বনানীতে মায়ের ডাকের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব শিশুদের জন্য আগামীতে বাসযোগ্য আবাসভূমি করার প্রতিশ্রুতি দেন। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে পদযাত্রা বের করে মায়ের ডাক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রতিটি কোণা থেকে বিতাড়িত করা হবে মুজিববাদীদের। গাজীপুরে এনসিপির পথসভায় এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে টাঙ্গাইলে পদযাত্রা পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। সেখানে নাহিদ ইসলাম বলেন, ধর্ম অবমাননা এবং নবীজিকে কটূক্তির অবশ্যই যথাযথ বিচার হতে হবে এবং সেটা আইনের মাধ্যমে হতে হবে, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালানো হলে তা মেনে নেওয়া হবে না। জেলায় জেলায় চলছে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যে দিয়ে শুরু হয় এনসিপির আজকের কর্মসূচি। পরে শহরের শামসুল হক তরুণ এলাকা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজদের একটাই পরিচয়, তারা চাঁদাবাজ। যারাই চাঁদাবাজদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে, তাদেরকেও চাঁদাবাজদের ভাগিদার হিসেবে দেখা হবে। আমরা চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত, অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, তাহলে সেও চাঁদাবাজের চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে। এরপর গাজীপুরে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখানে মাওনায় পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি কোণা, প্রতিটি ইঞ্চি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন গণ অভ্যুত্থানকালীন সময়ে সবাই দেখেছিল, সেই লক্ষ্যে এখনো লড়াই করে যাচ্ছে এনসিপি। আমাদের লড়াই শেষ হয় নাই,
আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে। বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। সবশেষে জয়দেবপুর রাজবাড়ী এলাকায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে খসড়া প্রস্তাবে তা বাস্তবায়ন পদ্ধতি না থাকায় বিরোধিতা করেছে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের আলোচনায় দ্বিমত জানিয়েছে বিএনপি। তারা বিষয়টি সংসদের উপর ছেড়ে দিতে চায়। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে টানা আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার সংলাপের শুরুতে কমিশনের দেয়া খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। সনদে ঐকমত্য হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ জানায় কয়েকটি দল। এই জুলাই সনদে যেন 18 কোটা সংস্কার আন্দোলনের যে ভূমিকা, এই ভূমিকা যেন অ্যাড করা হয়, এটা আমাদের দাবি। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের দেয়া র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাবে একমত জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল, যদিও দ্বিমত জানায় বিএনপি। দু একটা ক্ষেত্রে আমরা নোট অফ ডিসেন্টের বিধান রেখেও আমরা একমত হয়েছি। আমরা মনে করি এটা আলাপ আলোচনা করে এটাকে সংসদে যাবার কোনো প্রয়োজন হবে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা না করে পরবর্তী অপশনটা পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়ার জন্য। এই জায়গাটায় আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি যদি পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হয়, তখন এটাকে একটা মিসইউজ করার চেষ্টা করা হবে। এই নিয়োগ কমিটির মাধ্যমে, বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনিই প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন। এভাবেই আমরা এটার উপরে ঐকমত্য পোষণ করেছি। এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐকমতে আসতে পারি। বিএনপির দাবি, সংস্কার কমিশনের 7 শতাধিক প্রস্তাবের মধ্যে 650টিতেই একমত তারা। সর্বশেষ যে প্রস্তাবটা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা। এদিন নিজেদের নির্দোষ দাবি করেন তারা। পরে পলাতক আসামিদের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যে মৃত্যু বদলে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল ভয়হীন শেকল ভাঙার প্রেরণা। সকালে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় অভিযোগ গঠন শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চান তাদের আইনজীবীরা। শুরুতেই ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা কে কার পক্ষে লড়বেন, পলাতক আসামিদের সে তালিকা নতুন করে বুঝিয়ে দেন ট্রাইব্যুনাল। পরে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই। আর আপনি যেটা বলেছেন যে গুলি করার অভিযোগ,
এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে দুটো ভিডিও আছে। একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে, আর একটা ভিডিও হলো যে ভিকটিম যখন হাত প্রসারিত করে তার সংশ্লিষ্ট জায়গায় ছিল ওই পার্টটি। তবে এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেনি প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টমের রিপোর্ট। এর আগে গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জ্ঞাত আয় বহির্ভূত 5 কোটি 37 লাখ টাকার সন্ধান পেয়েছে দুদক। তার 19টি ব্যাংক অ্যাকাউন্টে 158 কোটি 78 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে রমনায় থাকা 3 কোটি 65 লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার 7টি ব্যাংক অ্যাকাউন্ট ও 5টি বিও অ্যাকাউন্ট ফ্রিজের আদেশও দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত বছরের 7 অক্টোবর তাকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। 9 সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ওই দিনই ডিজিটাল গণনার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। বিকেলে ক্যাম্পাসে ডাকসুর নির্বাচনী কর্মকর্তারা তফসিল ঘোষণা করেন। এবার কোনো আবাসিক হলে ভোট কেন্দ্র থাকবে না। ক্যাম্পাসের 6টি আলাদা কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ডাকসু নির্বাচন, এমন আভাস মাসখানেক আগে দেওয়া হয়। সেই আভাসই সত্যি হলো। তফসিল ঘোষণায় এলো বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের তারিখ 9 সেপ্টেম্বর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় অংশ নেন চিফ রিটার্নিং অফিসার ও অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা। জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 30 জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 11 আগস্ট। 12 আগস্ট থেকে 18 আগস্ট বিকেলের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র, পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেওয়া হবে না। ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে বিবেচিত হয় প্রতিটি আবাসিক হল, কিন্তু প্রভাব ও অনিয়মের শঙ্কায় এবার স্বতন্ত্র 6টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্দিষ্ট হলে শিক্ষার্থীরা যার যার কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। এরই মধ্যে আচরণবিধিও চূড়ান্ত করেছে ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা। সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে, পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রশ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদভুক্ত ছিল নিষিদ্ধ ছাত্রলীগ, আর পরিবেশ পরিষদের বাইরে থাকায় ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে কখনো রাজনীতি করতে পারত না। এবার কি তাহলে ডাকসু নির্বাচনের জন্য পরিবেশ পরিষদে ছাত্রলীগকে বাদ দিয়ে শিবিরকে সংযোজন করা হয়েছে? পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক। সেকেন্ড হচ্ছে, আমরা যেহেতু এটা নির্দলীয়, কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নাই। ডাকসু নির্বাচনের প্রার্থী হতে এবার নির্ধারিত কোনো বয়স রাখা হয়নি। অনার্স, মাস্টার্স ও এমফিলে ভর্তি আছেন এমন নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার, তারাই প্রার্থী হতে পারবেন। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই নির্বাচন হতে 28 বছর অপেক্ষা করতে হয়েছিল। সেই নির্বাচনের পরে অন্তত 5 থেকে 6 বছর কেটে গেছে। এবার এসে তফসিল ঘোষণা করল কর্তৃপক্ষ। সবশেষ ডাকসু নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ ছিল। এবার তো আর রাজনৈতিক সরকার নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ডাকসুর ভোটাররা আশা করছেন যে এবার প্রভাবমুক্ত একটা ভালো নির্বাচন উপহার দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
আজ থেকে ৮ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। তাই এ সময় রাজধানীতে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তল্লাশির পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। রাব্বি সিদ্দিকী জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। গোপালগঞ্জ সহ কয়েকটি স্থানে নিজেদের অবস্থান জানান দেয় তারা। অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ জুড়ে হামলার পরিকল্পনা রয়েছে এমন তথ্য দিচ্ছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে। এমন শঙ্কায় আগামী ১১ দিন সারা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। যদিও আইজিপি বলছেন জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। এই সময়টা একটু সতর্ক, জুলাই আগস্ট পুরোটাই এটাই আর কি। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। প্রায় ১৪৬টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো, সেটা রাত্রে। এর বাহিরে আমরা ওই যে হঠাৎ করে মানে 24/7 করি না, হঠাৎ করে মনে করেন যে আমি 11টা থেকে 12টা বলে দিলাম যে 1 ঘন্টার চেকপোস্ট হবে, আবার বিকালে কোনো এক সময় বললাম যে 6টা থেকে 7টা চেকপোস্ট হবে, তখন তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দেই আমাদের কন্ট্রোলের মাধ্যমে, আমাদের মোবাইল পেট্রোলগুলো সবগুলো চেকপোস্ট বসে যায়। সুনির্দিষ্ট তথ্য আছে বলেই এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তবে গণগ্রেফতার যেন না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ তাদের। যারা নানা ধরনের অপরাধ বা অপতৎপরতা বা অস্থিরতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত বা এ ধরনের পরিকল্পনা আছে বা যাদের চলাচল কিংবা তার যাদের গতিবিধি সন্দেহজনক এবং আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে চলমান যে অস্থিরতা বা যে অভিযোগগুলো আছে বা যে ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্ভাবনা আছে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চলতি বছরের 12ই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং সহযোগী সব সংগঠনের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। বিকেলে পৌরসভার গহিরা ১ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় আগামী ৯ আগস্ট জুলাই বিপ্লব অনুষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউনে বের হন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। একই সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার নেতৃত্বেও আরেকটি শোডাউন বের হয়। দুপক্ষ মুখোমুখি হলে দেখা দেয় উত্তেজনা, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয়। বিগত সরকারের বিরোধিতার কারণেই বিএনপি জামায়াত নেতাদের গেল ১ দশক চীন সফর হয়নি, এ মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় জোটের বিষয়ে অন্যান্য দেশ উদ্বেগ জানায়নি বলেও দাবি করেন রাষ্ট্রদূত। প্রভাবশালী এই রাষ্ট্রদূতের বিশ্বাস, নিবন্ধিত সব দলকে নিয়েই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর গেল ১ বছরে রাজনৈতিক দলগুলোর সাথে বেড়েছে চীনের ঘনিষ্ঠতা। এরই মধ্যে বেইজিং সফর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। অন্তত 2 দফায় শি জিনপিং সরকার এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে বৈঠক করেছেন তারা। আনুষ্ঠানিক সফর করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দলের শীর্ষ নেতারাও আলাদাভাবে গেছেন চীন সফরে। বিগত সরকারের ১৫ বছরে বিএনপি জামাত সহ ক্ষমতার বাইরে থাকা দলগুলোর সাথে সেই অর্থে ঘনিষ্ঠতা দেখা যায়নি চীনের। শীর্ষ নেতাদের এমন সফরও কেন হয়নি রাষ্ট্রদূতের কাছে সেটি জানতে চান সাংবাদিকরা। Our interaction with BNP Jamaat Islami was hindered, was prevented. সরকারের বিরোধিতার কারণে গেল 10 বছর বিএনপি ও জামাত নেতাদের সাথে ঘনিষ্ঠতা হয়নি আমাদের, সে কারণে তাদের নিয়ে চীন সফরও করা যায়নি। All major political parties
ডিক্যাপ টকে উঠে আসে বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপক্ষীয় জোটের কথা। রাষ্ট্রদূত বলেন, এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন ও দেশগুলোর সার্বভৌমত্ব নিশ্চিত করা। Year 2, we briefed the diplomats from South Asian countries in Beijing. কবে কিভাবে নির্বাচন সেটি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা চাই নিবন্ধিত সব দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন। They appreciate. মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্তের তাগিদ দেন রাষ্ট্রদূত। বলেন, এ কাজে তার দেশের বিশেষজ্ঞরা ঢাকা আসছেন। The visit of Chinese experts, technicians. যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা খতিয়ে দেখতে চীনা বিশেষজ্ঞ দল আসছে। 2012 সাল থেকে এই বিমানটি ব্যবহৃত হচ্ছে এখানে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। So that is also China's view. নির্বাচন এবং সরকার ব্যবস্থা কেমন হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের বলে উল্লেখ করেন তিনি। আশা করেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সক্ষম। As a foreign diplomat, it's not for me to answer these questions. এটা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কোনো জোট নয়। এটা নিয়ে এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও কথা বলেছি আমরা। আনুষ্ঠানিকভাবে কেউ কোনো উদ্বেগ জানায়নি। Participatory sort of, the election. Yeah. তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে বেইজিং আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে এখনও ঢাকা কিছু জানায়নি বলে উল্লেখ করেন ইয়াওয়েন। মার্কিন শুল্ক নীতির সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন, চীনের অগ্রযাত্রা থামাতে পারবে না কেউই। China will work with Bangladesh. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্রগুলি সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নরেন্দ্র কারবারি পাড়ায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় দুপক্ষের গোলাগুলি হয়। পরে একটি আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় একটি এসএমজি, 3টি দেশীয় বন্দুক, গুলির খোসা সহ বিভিন্ন সামগ্রী। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে ভোররাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে পলাতক সন্ত্রাসী নুরুল আফসারকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে। 2024 সালের 14 মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যা মামলার আসামি তিনি। ডাকাতি এবং পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক চোরাচালানে অভিযুক্ত নুরুল। এ সময় জব্দ করা হয়েছে 4টি দেশীয় 1 বন্দুক, 8 রাউন্ড গোলাবারুদ সহ বিভিন্ন সামগ্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তার। সোমবার মেনহাটনে বন্দুকধারীর হামলায় প্রাণ হারান তিনি সহ 5 জন। 36 বছর বয়সী দিদারুলের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার মৃত্যুকে বীরোচিত আখ্যা দিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। নিউ ইয়র্কের ম্যানহাটনে পার্ক অ্যাভিনিউয়ের এই বহুতল ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগ হেডকোয়ার্টার্স সহ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়। এই ভবনকেই টার্গেট করে হামলাকারী। নিউ ইয়র্ক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় ভবনের লবিতে প্রবেশ করেই M4 রাইফেল নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এক বন্দুকধারী। 27 বছর বয়সী সন্দেহভাজনের নাম শেন তামুরা। লাস ভেগাসের বাসিন্দা তিনি। পরপর কয়েকজনকে হতাহত করে আত্মহত্যা করে হামলাকারী। গত 3.5 বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ছিলেন 36 বছর বয়সী দিদারুল ইসলাম। সোমবার সন্ধ্যায় ভবনটিতে হামলার সময় সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত। স্থানীয়দের সুরক্ষা দিতে গিয়ে প্রাণ হারান তিনিও। সন্তান সম্ভবা স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন তিনি। দিদারুলকে সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আখ্যা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তার মৃত্যুতে শোকাহত নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন, মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন, নিউ ইয়র্কবাসীর সুরক্ষায় কাজ করেছেন। বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী ছিলেন এবং এই শহরকে ভালোবাসতেন। ইউনিফর্ম গায়ে মৃত্যু হয়েছে তার। নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন তিনি, বীরের মতোই প্রাণ দিয়েছেন। একই দিন ম্যাস শুটিংয়ের ঘটনা হয়েছে নেভাদায়ও। রেনো শহরে একটি ক্যাসিনোয় হামলায় মৃত্যু হয়েছে 3 জনের। আটক করা হয়েছে সন্দেহভাজনকে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।